পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি দেশ। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত 8। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে কাল নির্বাচন। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সরঞ্জাম। সকাল 7:30টা থেকে 4:30টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। হাম আক্রান্ত বাড়ছে। এবার বরগুনা জেলা হটস্পট হিসেবে চিহ্নিত। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকাদান ও অহেতুক বাইরে না নেয়ার পরামর্শ। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আনন্দ মিছিল করেছে ইরানিরা। খবর শুনে রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জড়ো হন শত শত নাগরিক। নারী, পুরুষ, শিশুসহ যোগ দেন সব বয়সীরা। এক পর্যায়ে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন আনন্দরতরা। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানান নাগরিকরা। সমর্থন জানান ইরানি প্রশাসনের প্রতি। যুদ্ধবন্ধের খবরে স্বস্তি প্রকাশ করেন রাজধানী তেহরানের বাসিন্দারা। ইরানের সাথে যুদ্ধবিরতি মানলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির বন্দর শহর সিডনে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বুধবার বন্দর শহরটির একটি ক্যাফেতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 8 জন নিহত ও 22 জন গুরুতর আহত হন। মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয় এলাকাটি। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের সরিয়ে নিতে ছুটে আসে জরুরি বিভাগের কর্মীরা। আহতদের জরুরি ভিত্তিতে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দক্ষিণ লেবাননেও একাধিক শহরেও হামলা হয়েছে। লেবাননের উপকূলীয় শহর টাইরে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ শুরুর পর ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে দেশটির প্রায় 12 লাখ বাসিন্দা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া, জাপান, মিশর আর ইরাক সহ বেশ কয়েকটি দেশ। জাপানের সরকারি মুখপাত্র আশা প্রকাশ করে বলেছেন, এই উদ্যোগ হরমুজ প্রণালী আবারও সচল করবে। বিশ্ববাসীকে স্বস্তি এনে দেবে এই চুক্তি। সামাজিক মাধ্যম ফেসবুকের এক বিবৃতিতে এই উদ্যোগকে স্বাগত জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সুযোগ কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের আর্জি জানায় দেশটি। এই চুক্তির মাধ্যমে
নেই, অঞ্চলটিতে নিরাপদ ও স্থিতিশীলতা আরও জোরদার হবে আশা ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অপরদিকে যৌথ বিবৃতিতে এই উদ্যোগের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সংঘাত বন্ধে ভূমিকা রাখায় পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিশরকে ধন্যবাদও জানিয়েছে দেশটি। জাতিসংঘ দিয়েছে স্বাগত বার্তা। ইরান যুদ্ধবিরতির খবরের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। ব্রেন্ট ও WTI ক্রুড উভয়ের দামে এই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে, 92 থেকে $94 চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পায়, বেড়ে যায় সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পের সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। তেল নিতে অপেক্ষা করতে করতে মানুষ বিরক্ত। রাজধানীতে যে কটি পাম্প থেকে তেল মিলছে সেখানে তীব্র চাপ। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় কয়েকশো যানবাহন। গাড়ির লাইন বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত ছড়িয়ে গেছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় গ্রাহকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। অনেক ফিলিং স্টেশনে বেশিরভাগ সময় অকটেন নেই, সাইনবোর্ড টানানো থাকে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। এদিকে পর্যাপ্ত তেল আছে সরকারের এমন দাবির সাথে বাস্তবতার মিল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক গ্রাহক। হয়তো বা তেল আছে কিন্তু তেল দিচ্ছে না, এই সমস্যা। কালকে সন্ধ্যা 6টায় সিরিয়াল ধরা হয়েছে, বলতেছে গাড়ি তেলে লেগে গেছে, আসবে, আসলে কখন দেয় নিশ্চয়তা নেই। 6টার ভিতরে এর ভিতরে গাড়ি আইসা পড়ে, এর ভিতরে গাড়ি আসে যেহেতু তখন তেল দেওয়া শুরু করে, এর আগে তেল দেওয়া শুরু করে না। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। শেরপুর 3 আসনের ঝিনাইগাতি ও শিববর্দী নির্বাচন ঘিরে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মাঠে রয়েছে পুলিশ, আনসার ও বিজিবি। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সহযোগিতা করবে প্রশাসনকে। নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন মোট 128টি কেন্দ্রে 4,13,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে জামায়াত, বিএনপি ও সমাজতান্ত্রিক দলসহ মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 2টি উপজেলায় 28টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কর্মকর্তারা জানান এই আসনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 150টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটার রয়েছেন 4,50,037 জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বগুড়া শেরপুরের ভোটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট আগামীকাল, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই মেহেরুল সুজনের কাছে। সুজন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের একটু জানাবেন বিস্তারিতভাবে। মারফি, বগুড়া 6 অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, এই আসনের উপনির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে থেকে, এবং সেই নির্বাচনকে কিন্তু
সকাল থেকেই ভোট গ্রহণের যারা কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা ভোট গ্রহণ কর্মকর্তা এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু বগুড়া শহরের এই যে সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়, সেখানে তারা সকাল থেকেই জড়ো হয়েছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নির্বাচনী যে সরঞ্জাম এই আসনের উপনির্বাচনে কিন্তু গ্রহণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা। এবং নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই উপনির্বাচনের সব ধরনের প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে এবং আগামীকাল তারা সকাল থেকেই আসলে আজকে যেহেতু নির্বাচনী সরঞ্জামগুলো চলে যাবে কেন্দ্রে কেন্দ্রে, এবং সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তারা 150টি ভোট কেন্দ্রেই থাকবেন এবং তারা আশা করছেন আইন যেভাবে মোতায়েন পরিস্থিতি বিবেচনা করে তারা বলছেন যে পরিবেশেই এই উপনির্বাচনের ভোটটি তারা গ্রহণ করতে পারবেন। সুজন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শেরপুরে যাব, তার আগে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল নিয়ে ব্রিফ করছেন ইসি সচিব আখতার আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দায়িত্বে নিয়োজিত করেছি, এই তালিকাটাও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার এই মুহূর্তের মোটামুটিভাবে। এখন আপনারা আরেকটা প্রশ্ন সেদিন বলেছিলেন, আমি আংশিক আমি বলেছিলাম, আমরা উত্তর দিয়েছিলাম, তারপরে আবার স্পেসিফিক করে বলে দিই। সংরক্ষিত মহিলা আসনের বন্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা আসন, বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা। জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম, এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেরপুর 3 এবং বগুড়া 6 এই আসনে নির্বাচন হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী, সংবাদ অনুযায়ী সব ঠিক আছে এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছি, সেটা থেকে প্লাস হবে। আপনাদের ধন্যবাদ। আবারও নির্বাচনের খবর জানবো। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে আসতে চাই সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছ থেকে। আদিল, কেন্দ্রে কেন্দ্রে কি ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে কিনা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? মারফি, আপনি জানেন যে আগামীকাল শেরপুর 3 আসনে যে স্থগিত নির্বাচন, যে উপনির্বাচনটি, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আমি এখন আছি ঝিনাইগাতি উপজেলা, এখানে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা যতটুকু নির্বাচন অফিস থেকে জেনেছি যে বেলা 12টা থেকে কিন্তু সেই সরঞ্জামগুলো বিতরণ করা শুরু হবে এবং আজকে কিন্তু নির্বাচন, আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা কিন্তু গতকালকে থেকেই বন্ধ রয়েছে এবং মাঠে রয়েছে বিজিপি, পুলিশ এবং আনসার। এবং আপনি জানেন যে এখানে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রশাসনকে সহায়তা করবে। এই নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু জেনেছি, এই মোট এখানে কিন্তু 4,13,000 ভোটার 128টি কেন্দ্রে কিন্তু তারা আগামীকাল ভোট দেবে। এবং আরেকটি বিষয় বলি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যে সারা বাংলাদেশে আপনি জানেন যে 2টি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কারণে পর্যাপ্ত এখানে নিরাপত্তা কর্মকর্তা এবং নির্বাচনী যে যারা সংশ্লিষ্টরা কিন্তু এখানে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কিন্তু মুখিয়ে আছেন। আরেকটি বিষয় বলি, এখানে 3 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মাহমুদুল হক রুবেল এবং জামাত ইসলামীর একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি জামাত ইসলামী এবং বিএনপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। মারফি। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব।
হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহৈতুক ঘর থেকে বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দুই সন্তানকে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম, তবে জায়গা পেয়েছেন মেঝেতে। গা থেকে জ্বর একটু তো কমার কথা, কিন্তু কমেই না। পরে দেখি চোখ দিয়া একটু বের হয়, পরে লাল হয়ে গেছে। যাওয়ার পরে হসপিটাল আসছি, ভর্তি দিছে। এখন আস্তে আস্তে চোখ অনেকখানি ফুলান দিছে। পরে এই বাচ্চা বাড়িতে ছিল, পরের দিন আমি শুনতে পাই আমার এই বাচ্চার গায়ে জ্বর উঠছে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শরীরে দেখা দিচ্ছে র্যাশ, ঘটছে মৃত্যুর ঘটনাও, যাদের বয়স 1 বছরের কম। এরই মধ্যে হামের হটস্পট চিহ্নিত করা হয়েছে বরগুনা সদর উপজেলাকে। গত 2 মাসে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 168 জনের বেশি। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 28 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে 2-3 জন প্রাপ্তবয়স্ক ছাড়া চিকিৎসাধীন বেশিরভাগই শিশু। শরীরে র্যাশ হয়েছে এবং শরীরে একটু জ্বর ঠান্ডা, এই জন্য নিয়ে আসলাম ডাক্তারের কাছে যে আসলে ডাক্তার কি বলে, হাম নাকি ঠান্ডা, নিউমোনিয়া ধরা পড়ছে, আর বলছে যে হামের একটু লক্ষণ আছে। বুক এক্সরে দিছে, এখানে আবার ধরা খাইছে নিউমোনিয়া আছে, আর হাম তো আছেই। হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাবা মায়েদের জন্য যেটা পরামর্শ, যে সময় মতো সবগুলো টিকেই দেওয়াটা জরুরি। এখন আমরা হামের রোগ দেখতেছি, এরপরে দেখা যাবে যে অন্য আরেকটা রোগ চলে আসছে। টিকা দেওয়ার গাফিলতি করলে এরকম মানে একটার পর একটা দেখা যাবে রোগশোক হইতেই থাকবে। এখান থেকে স্যাম্পল সিরাম কালেকশন করে আমরা সেগুলো ঢাকায় পাঠাই। ঢাকায় পাঠানো জমা দেওয়ার পরে হয়তো 4 দিন 5 দিনের ভিতরে আমরা রিপোর্ট পেয়ে যাই। আমাদের হাসপাতালে যারা আসবে তারাই টিকা পাবে। টিকা পর্যাপ্ত আছে এবং যে স্যাম্পল নেওয়ার কিটেরও কোনো সংকট নেই। কর্মদিবস চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়কের দেখা না মিললেও আরএমও জানান হাম মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন হয়ে গেছে, আর তার সাথে ওষুধপত্র, এটা যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, তো এর সাথে জ্বর, কাশি, নিউমোনিয়ার প্রকোপটা বেশি থাকে, তো সেই হিসাবে ওষুধপত্রেরও সরবরাহ দেওয়া হয়েছে। বরগুনায় 7 এপ্রিল পর্যন্ত 4261 জনকে দেয়া হয়েছে হামের টিকা। সংশ্লিষ্টরা বলছেন টিকা কার্যক্রম সম্পন্ন হলে হাম নিয়ন্ত্রণে চলে আসবে। গত 5 তারিখ থেকে জরুরি টিকাদান কর্মসূচি হামের শুরু হয়েছে। তো আমাদের আজকেও 18টা কেন্দ্রে টিকা চলছে। আমাদের লক্ষ্যমাত্রা গত 2 দিনে ছিল হচ্ছে 3903 জনের। আমরা মাশাআল্লাহ আমরা 4261 জন বাচ্চাকে টিকার আওতায় নিয়ে আসতে পারছি। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামের প্রাদুর্ভাবের বিষয়ে বিস্তারিত জেনে আসবো। নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রতিদিনই তো বিভিন্ন শিশু মারা যাচ্ছে, টিকা নিতে আসা মানুষের উপস্থিতি এখন কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানাবেন। মারফি, আসলে নাটোর সদর হাসপাতালের যেই ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে আজকে পর্যন্ত 16 জন শিশু ভর্তি রয়েছে। এখানে সিভিল সার্জন কামাল উদ্দিন ভুইয়ার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এখন পর্যন্ত জেলায় আসলে 114 জন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে এবং নমুনা পরীক্ষায় কিন্তু 14 জন শনাক্ত হয়েছে এবং দিন দিনই কিন্তু এই সংখ্যা বাড়ছে। সারা দেশে যে 30টি উপজেলা রয়েছে সেই 30টি উপজেলার মধ্যে নাটোর সদর উপজেলাকেও রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে আসলে হাম উপসর্গ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনো রকম কোনো শঙ্কা প্রকাশ না করেই কিন্তু আইসোলেশনে রাখতে হবে, অর্থাৎ 7 দিন আইসোলেশনে রাখতে হবে এবং শিশুদেরকে জনসমাগম এড়িয়ে যতটা সম্ভব বাড়িতে রাখতে হবে। তো এই বিষয়গুলো যে
অভিভাবকদের মধ্যে কিন্তু একটি বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং এখানে যে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে 5 তারিখ থেকে 18 দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং অভিভাবকরা বলছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবেই এই কার্যক্রম চলছে। অর্থাৎ হামের টিকাদান চলছে। তো আপনি কি এই শিশুকে এখানে নিয়ে এসেছিলেন, মানে হামের উপসর্গ দেখা দেওয়া, আপনারা তো অনেকটা আতঙ্কিত না, অন্য শিশুর আক্রান্ত হচ্ছে, আপনারা তো আতঙ্কিত। হ্যাঁ। এবং সঠিক চিকিৎসা দিচ্ছেন। হ্যাঁ। তো এখানে যে অভিভাবক, আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে শিশুদের হাম উপসর্গ দেখা দেওয়ায় আপনাদের মধ্যে একটা বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে, টেনশন করছে। জি, এটা সবার মধ্যে বলা চলতেছে যে এরকম হামের সমস্যার লেগে অনেকে আতঙ্কের মধ্যেই আছে। ফলরেও নিয়ে অনেক আতঙ্ক নারাজ করতেছে, সমস্যার মধ্যে আছে, কেউ ভয়ে আসতেছে, কেউ আসতেছে না। কথাটি শুনছিলেন যে এই হাম আক্রান্ত হয় শিশুরা, হঠাৎ করে এই হামে আক্রান্ত হয়, অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে। তবে মারফি, যে বিষয়টি চিকিৎসকরা বারবারই বলছেন যে এতে আতঙ্কিত না হয়ে আসলে সঠিক চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং হাম আক্রান্ত হলে শিশুদের 7 দিন আইসোলেশনে রাখতে হবে। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকে পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্র। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। জানা যায় প্রায় 5 মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দুলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে 25 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে একই উপজেলার তারেক মণ্ডলের বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় 50 লাখ টাকা। পরবর্তীতে আরও মুক্তিপণের জন্য নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। সেই খবরে দিশেহারা স্বজনরা। আমার কিভাবে মারলো, কত করে না দিলাম, তবে আমার বাবারে মারতে লেগে গেছি। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লাগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলছে। ফাঁসি চাই দুইজনের ফাঁসি দেবেন আর আমার লাশ আইনা দেবেন। আমার এই সন্তান বাপের লাশ দেখবে, তবে পরন ধরে আমরা বুঝবি। এদিকে ঘটনার পর থেকে ঘরে তালা ঝুলিয়ে পরিবার সহ লাপাত্তা দালাল জাকির মাতুব্বর। 15 রোজা বাড়িতে গেছে, আমরা দিয়ে তালা দেওয়া হয়। পরে আমরা শুনছি এই দুর্ঘটনার কথা হইলে হেরা গেছে। কোন জায়গায় আছে, কি কই গেছে, আমাদের কই আমরা জানি না। পুলিশ জানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ পথে ইতালি যাত্রার প্রবণতা বন্ধের আহ্বান তাদের। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। দালাল চক্র আছে এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আসে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। জহুরুলের সাথে ঘর ছেড়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকে নিখোঁজ একই উপজেলার ইমামুল সৈয়দ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে।